ওকে, তো আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, অলরেডি শুরু করে দিয়েছো আশা করছি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখানে আমি তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেটা নিয়ে আলোচনা করবো। তো টোটালি আজকে ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে, তোমরা যারা প্রিপারেশন নিতে চলেছো ইন্টারভিউয়ের জন্য। আশা করি কাজে লাগবে। বিশেষ করে এখানে যে টপিকগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, অবশ্যই কভার করতে হবে, যে টপিকগুলোর উপরে প্রশ্ন তোমাকে ছুড়বেই ছুড়বে ইন্টারভিউ বোর্ড থেকে, সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই প্রত্যেকটা টপিক থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক আমরা কভার করব আজকের ভিডিওতে তোমাদের ইন্টারভিউয়ের জন্য, যেটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো এখানে দেখো, তোমরা যদি ভালো করে দেখো, এখানে ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি বলে দিয়েছি এবং বিষয় হচ্ছে এই টপিকের উপরেও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপরে তোমাদের প্রশ্ন কেমন ধরনের হতে পারে আমি সেগুলো নিয়ে ডিসকাস করব। আমি জাস্ট প্রথমে টপিকগুলো বলে দিয়েছি, আমরা এই প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদাভাবে ডিসকাস করব কেমন ধরনের প্রশ্ন হতে পারে এবং কোন ধরনের কোন জায়গা থেকে তোমাকে প্রশ্ন করা হতে পারে। ক্লিয়ার? তো টপিকগুলো আমরা যদি একবার একটুখানি দেখে নিই, দেখো প্রথমে আমরা একটা টপিক সিলেক্ট করেছি যেটা হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন, এবং এর মধ্যে কি কি প্রশ্ন হবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করবো, সেখানে আসছি। তারপরে তোমরা যদি দেখো সাবজেক্ট নলেজ, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদেরকে সাবজেক্ট নলেজের মধ্যে তিনভাবে তোমাদেরকে পড়তে হবে, যেটা হচ্ছে ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে গ্রামারের, এবং সেখানে কোন জায়গাগুলো পড়বে আমি অবশ্যই বলে দেবো। ঠিক আছে, তারপরে তোমরা যদি দেখো এই একটা খুবই জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, পেডাগজিক্যাল অ্যান্ড মেথোডোলজি কোয়েশ্চেন্স, যেখানে তোমরা বিএড করেছো সেই বিএড এর থেকেও কিন্তু এখানে প্রশ্ন করা হবে এবং এই জায়গাটা সেখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তারপরে তুমি যদি দেখো ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যান্ড স্টুডেন্ট এঙ্গেজমেন্ট, ক্লাসরুম ম্যানেজমেন্টের উপরে তোমাকে প্রশ্ন করা হবে। অবশ্যই তুমি টিচার, তুমি একজন একটা ক্লাসরুমকে কিভাবে ম্যানেজ করবে, অবশ্যই তোমাকে এই ধরনের প্রশ্ন করা হবে। সবার আগে বলে রাখি, দেখো তুমি যে ইন্টারভিউ দিতে যাচ্ছ, এটাকে তুমি ইন্টারভিউ না ভেবে তুমি এটা ভাবো যে তুমি মানে তোমাকে তোমার পার্সোনালিটি টেস্ট হচ্ছে, তোমাকে তোমার পার্সোনালিটি টেস্ট করা হচ্ছে। এটাই সব থেকে বড় মানে বলতে পারো এই ইন্টারভিউর থেকে এটাকেই বলা বেটার হবে। ঠিক আছে, এখানে তোমাকে অবশ্যই সেটা দেখবে, তোমার কি কি কোয়ালিটি আছে সেটা অবশ্যই দেখবে। সঙ্গে তোমাকে তুমি হচ্ছে মানে কোন সিচুয়েশনে কেমন বিহেভ করো, কিভাবে সিচুয়েশনটাকে কন্ট্রোল করো, একটা মানে স্টুডেন্ট একটা ক্লাসরুমকে কিভাবে ম্যানেজ করবে, এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখবেই দেখবে। ঠিক আছে, পাশাপাশি তোমাকে এই সাবজেক্ট নলেজ থেকেও কিন্তু প্রশ্ন করা হবে। ঠিক আছে, ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে অবশ্যই প্রশ্ন করা হবে। তোমাকে কারেন্ট এডুকেশন যে ট্রেন্ডস আছে, মানে এডুকেশন পলিসি অনুযায়ী সেইগুলো থেকে সেই জায়গাগুলো তোমাকে দেখতে হবে। তোমাকে দেখতে হবে প্র্যাকটিস অ্যান্ড সিচুয়েশনাল কোশ্চেন, এই যে সিচুয়েশনাল কোশ্চেন, এখানে তোমাকে ওরা কনফিউজ করার চেষ্টা করবে। অবশ্যই ইন্টারভিউ ভিউ বোর্ডের মেম্বার্সরা তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে, কিন্তু তুমি দেখো একটা তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাকে সেখানে তুমি একটা প্রশ্ন নাই জানলে, তুমি একটা উত্তর একটা প্রশ্ন ধরলো, একটা দুটো বলতে না পারলে ঠিকই আছে, কিন্তু সেখানে তুমি যেন কোনো রকম বিরক্তি ভাব তোমার মধ্যে না চলে আসে, যে তুমি পারছো না বলে নার্ভাস হয়ে যাচ্ছ, তোমার ঘাম ঝরতে শুরু করেছে, এই জিনিসটা যেন না হয়। একদম তুমি যেটা জানবে না ক্লিয়ারলি বলে দেবে, হ্যাঁ স্যার এটা আমার জানা নেই, বা আমি এটা জানি না, বা জানি কিন্তু জাস্ট এখন মনে পড়ছে না। অবশ্যই এটা তুমি করে দেবে, বাট তুমি কিন্তু কোনো রকম ভাবে সেখানে নার্ভাস হবে না। ঠিক আছে, তোমাকে বি কনফিডেন্ট, এটা মাথায় রাখতে হবে। অলওয়েজ রিমেম্বার ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। ওকে, তারপরে দেখো কোশ্চেন্স অন ইংলিশ, কোশ্চেন অন ইন্ডিয়ান ইংলিশ রাইটার্স, ইন্ডিয়ান যে ইংলিশ রাইটার্স গুলো আছে তাদের উপর থেকে কিন্তু কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে, যে জায়গাগুলো পড়তে হবে আমি বলে দেবো। এই প্রত্যেকটা টপিক আলাদা আলাদা আমরা আলোচনা করব, আমি জাস্ট টপিকগুলো একটু বলে দিচ্ছি। তোমাকে টেক্সট সিলেবাস ভালো করে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা, টেক্সট সিলেবাস। ফিগার অফ স্পিচ দেখতে হবে, প্রোজোডি দেখতে হবে, টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অবশ্যই এটা একটু খেয়াল করতে হবে। অ্যান্ড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমি মানে না করলেও নয় এটাই বলবো, বাট একটুখানি মোটামুটি সাম্প্রতিক ঘটনা যেগুলো হচ্ছে একটুখানি দেখে নিলে ভালো হবে। এবার দেখো আমি প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করব। আমি প্রথমে যাচ্ছি জেনারেল ইন্ট্রোডাকশনে। ঠিক আছে, তো জেনারেল ইন্ট্রোডাকশন আমি যদি দেখি, তোমাকে জেনারেল কিছু প্রশ্ন করা হবে। ওকে, তার আগে বলে রাখি তুমি একজন টিচার। ওকে, তুমি একজন টিচার, এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই। তুমি একজন টিচার, তোমাকে কিন্তু ওরা একটা গুরুতর দায়িত্ব দিতে চলেছে। একটা বলা হয় টিচারকে বলা হয় জাতির মেরুদণ্ড, সমাজ গড়ার কারিগর। তো তোমাকে কিন্তু খুব ভালোভাবে ওরা জাজ করবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো মাথায় রেখে তোমাকে আমি যেটা একটুখানি আগে বললাম, তোমাকে কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা তোমার হচ্ছে প্রেজেন্টেশনটা খুব সুন্দর হওয়া প্রয়োজন। ওকে, তোমাকে একটা খুব সুন্দর ড্রেস কোড করতে হবে। তোমরা যথেষ্ট ম্যাচিওর, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, তোমরা নিজের নিজের মতো করে ড্রেস কোড করবে। ঠিক আছে, এবং যেটা জিনিস যেটা বলার সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, তুমি প্রথমে যেন তো
তোমাকে দেখে ওদের ফার্স্ট ইমপ্রেশনটা যেন ভালো হয়, ঠিক আছে, তোমার ফার্স্ট ইমপ্রেশনটা যেন ভালো হয়, খুব সুন্দর একটা ড্রেস কোড করবে, এবং সব থেকে বড় জিনিস যেটা তোমাকে হচ্ছে কনফিডেন্ট দেখাতে হবে, ঠিক আছে। তারপরে তুমি নার্ভাস হবে না, অবশ্যই তোমাকে এই জিনিসগুলো দেখো মাথায় রাখবে, আমি একটুখানি বলে দিচ্ছি, আমি টপিকে আসছি বাট এই জিনিসগুলো বলে দিচ্ছি, তোমাকে ওরা দুই একটা প্রশ্ন কনফিউজ করার চেষ্টা করবে, বাট তুমি কনফিউজড হবে না, বা যেটা জানবে না ডিরেক্টলি বলে দেবে, ঠিক আছে। আর কোনো রকম ভাবে নিজের ওপিনিয়ন চাপাতে যাইবে না, ওদের মানে তুমি ওদের থেকে বেশি জানো এটা অবশ্যই মানে প্রমাণ করার চেষ্টা করবে না, ঠিক আছে। আচ্ছা, এগুলো জিনিসগুলো মাথায় রাখবে। আরো কিছু বিষয় আছে আমি বলে দিচ্ছি। এবার আমরা যদি জেনারেল ইন্ট্রোডাকশনের দিকে আসি, তোমাকে এরকম জেনারেল কিছু প্রশ্ন করতেই পারে, ঠিক আছে। টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ব্যাকগ্রাউন্ড, অবশ্যই তোমাকে তোমার পরিচয় দিতে বলবে, ঠিক আছে। আরেকটা জিনিস যে ল্যাঙ্গুয়েজটা কি হবে, ল্যাঙ্গুয়েজটা কি হবে এটা দেখো এক এক ইন্টারভিউ বোর্ডের মেম্বারদের উপরে এবার এটা ডিপেন্ড করছে, এটা বাংলায় বাইলিঙ্গুয়ালও হতে পারে, তোমাকে ইংলিশেও করতে হতে পারে। তবে আমি বলবো তুমি যেহেতু ইংলিশের জন্য অ্যাপিয়ার হয়েছো, ইংলিশের জন্য ইংলিশ একটা পদের জন্য ইন্টারভিউ দিতে চলেছে, তোমাকে ইংলিশটাই মানে ইংলিশেই কোশ্চেন করতে পারে, তোমাকেও আনসার কিন্তু ইংলিশেই দিতে হবে, এটা মাথায় রেখে সেভাবে এগোনো ভালো। এবং যদি সেখানে বাংলা তোমার সুযোগ থাকে, যদি সেখানে ইন্টারভিউ বোর্ডরা তোমাকে বলে দেয় যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে বলতে চাও বা স্বাচ্ছ, তোমাকে যদি চুজ করার অপশন দেয় সেখানে তুমি তোমার মতো চুজ করতে পারো। আদারওয়াইজ তোমরা সবাই কিন্তু ধরে নাও যে ইংলিশটাতেই তোমাকে কিন্তু ইংলিশটাতেই তোমাকে বলতে হবে, ঠিক আছে। তার জন্য যাদের স্পোকেন ইংলিশ খুব একটা ভালো নয়, অবশ্যই টাইম আছে, প্র্যাকটিস করে যাও, ওকে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বললাম তোমাকে এই সম্পর্কে জানতেই হতে পারে, তোমার নিজের সম্পর্কে বলতে বলবে, ঠিক আছে। তারপরে এই একটা জেনারেল প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম, তোমার নামের অর্থটা কি, এটা সবাই ভালো করে জেনে যাবে, এটা একদম প্রত্যেক ইন্টারভিউতে এটা ধরে থাকে, ঠিক আছে। তারপরে এখানে আরো কিছু কোশ্চেন হয়, যেমন তোমাকে ধরতে পারে তোমার হবি কি, ওকে। তোমার জেনারেল কোশ্চেনের কথা বলছি আমি, তোমার হবি কি এটা বলতে পারে, এবং তুমি যে হবিটা যখন জিজ্ঞাসা করবে যেটা বলবে, অবশ্যই এটুকু খেয়াল রাখবে তোমার যেন সেই জিনিসটা সম্পর্কে ভালো নলেজ থাকে, তুমি যেই বলবে আমার হবি এই, তোমাকে কিন্তু সেখান থেকে প্রশ্ন ছুড়বে, ঠিক আছে। তো অবশ্যই যে যেটা হবিটা বলবে সেটা ভালোভাবে জেনে যাবে। তারপরে এরকম প্রশ্ন হতেই পারে, দেখো এই ডিরেক্ট এরকম প্রশ্ন হবে আমি বলছি না, কিন্তু তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, এরকম প্রশ্ন হয়ে থাকে, ওকে। হোয়াট ডিড ইউ চুজ টিচিং অ্যাজ ইউর প্রফেশন, তুমি তোমার টিচিং প্রফেশনটাকে কেন চুজ করেছো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে। এবং এখান থেকে তোমাকে আরো একটা প্রশ্ন ধরতে পারে যে এতদিন ধরো মানে একটা প্রশ্ন হতে পারে যে তুমি প্রেজেন্ট কি করছো এখন, বা বর্তমানে তুমি কি করো, যে যেটা করো সেটা সেইভাবে বলবে, এবং তার উপরে কিন্তু অবশ্যই নলেজ থাকা দরকার। তুমি যেই বলবে আমি এটা করি, তোমাকে সেখান থেকে প্রশ্ন ধরবে। আরো একটা প্রশ্ন হতে পারে এখানে, দেখো কিছু পলিটিক্যাল তোমাকে ওভারভিউ মানে টেস্ট করতে পারে, ঠিক আছে। তোমার পলিটিক্যাল মতামত কি, তুমি খবরদার মানে সরকারের এগেনস্টে কিছু বলতে যাবে না, ঠিক আছে। তোমাকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে যে এতদিন তো এসএসসি হলো না, তো এই বিষয়ে আপনার মত কি, ঠিক আছে। সেখানে তুমি খবরদার যেন সরকারের বিরুদ্ধে কিছু বলতে যেও না, বা এরকম কিছু করে বসো না, ঠিক আছে। সেটা না করাই ভালো, আচ্ছা, ওকে। এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো তোমার টিচিং প্রফেশনটা তুমি কেন চুজ করেছো, খুব সুন্দরভাবে তুমি এক একজনের আনসার এক এক রকম ভাবে তোমরা নিজের মতো করে গুছিয়ে বলবে। দেখো আজকে আমি এখানে কোনো রকম তোমাদের আনসার নিয়ে আলোচনা করছি না, আমি জাস্ট কি ধরনের প্রশ্ন হতে পারে, কোন টপিকের উপরে, কোন টপিকের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তোমাদের আমি আজকে কোনো আনসারের মানে এই যে বললাম যে হোয়াই ডিড ইউ চুজ টিচিং অ্যাজ ইউর প্রফেশন, এটাকে তুমি কেন প্রফেশন হিসেবে চুজ করেছো, এর আনসার আমি এখন বলতে চাইছি না, ঠিক আছে। আমি যদিও আমরা এর উপরে কিন্তু একটা কাজ করছি, যেখানে তোমাদের একদম সম্ভাব্য প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা যেভাবে আমরা সেকশন ওয়াইজ ভাগ করেছি সেই জায়গাগুলো থেকে কেমন প্রশ্ন হতে পারে, এবং সেই প্রশ্নের সম্ভাব্য আনসারটা কেমন হতে পারে, তার উপরে কিন্তু আমরা কাজ করছি। আমরা খুব শীঘ্রই তোমাদের ইন্টারভিউর আগে একটা আমরা হচ্ছে মানে এসএলএসটি ইন্টারভিউ গাইড ই বুক টাইপের প্রকাশ করতে চলেছি, তোমরা যখন হয়ে যাবে আমি তোমাদের জানিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেটা গেল। এবার বিষয়টা হচ্ছে এখানে তোমাকে এই ধরনের প্রশ্নও করতে পারে, হোয়াট ইজ ইউর টিচিং ফিলোসফি, বলো। এখানে অনেক রকমের প্রশ্ন হতে পারে, বাট আমি জাস্ট কয়েকটা দিয়েছি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে। এর এখানে অনেক রকম প্রশ্ন হতেই পারে, যেমন হাউ উইল ইউ মোটিভেট স্টুডেন্টস হু আর উইক ইন ইংলিশ, যারা ইংলিশে দুর্বল তাদের তুমি কেমন ভাবে মোটিভেট করবে, ঠিক আছে। তারপরে এরকম প্রশ্নও হতে পারে, হাউ ডু ইউ হ্যান্ডেল স্টুডেন্টস হু আর ডিসইন্টারেস্টেড বা নট ইন্টারেস্টেড ইন লার্নিং, তাদেরকে তুমি কেমন ভাবে হ্যান্ডেল করবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নও হতে পারে, জেনারেল এই ধরনের প্রশ্ন। এবং এই প্রশ্নটা তো খুবই ইম্পর্টেন্ট, একদম স্টার মেরে রাখতে পারো, হোয়াই ডিড ইউ চুজ টিচিং অ্যাজ ইউর প্রফেশন। মনে করো এই প্রশ্নটা 100 জনের মধ্যে, তোমাদের কিন্তু 100 জনের মধ্যে 90 জন 80 জন
70 জনের মতো ধরতেই পারে এই প্রশ্নটা, ঠিক আছে? তো অবশ্যই ভালোভাবে এর জন্য প্রিপারেশন নাও। এবং এটা আমি বললাম জেনারেল ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু প্রশ্ন আমি তোমাদের দেখলাম। এইবারে একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা যেটা আসছে, সেটা হচ্ছে সাবজেক্ট নলেজ। সাবজেক্ট নলেজের উপরে তোমাকে প্রশ্ন অবশ্যই থাকবে। সেটা ইংলিশ লিটারেচারের উপরে হতে পারে, ল্যাঙ্গুয়েজের উপরেও হবে এবং গ্রামারের উপরেও হবে। আচ্ছা, আর একটা কথা তোমাদের আমি বলে দিই, তোমরা যারা চ্যালেঞ্জ করতে চাইছো কোশ্চেন, আমাকে অনেকে মেসেজ করেছে যে মানে প্রুফ, যে দুটো করে প্রুফ দিতে বলা হয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য। আমরা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই যে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ করার মতো, যেগুলো যেটা যেটা ওয়াজ ওয়ারের যেটা একটা আছে, ঠিক আছে, তারপরে স্প্লিটিং এর যে কোশ্চেনটা ছিল, ওকে, এবং তারপরে যেটা আমরা বলতে পারি গেট অ্যাক্রস অ্যান্ড গেট থ্রু, প্রত্যেকটার কিন্তু আমরা সেই দুটো তিনটে করে প্রুফ বা দুটো তিনটে করে রেফারেন্স, অথেন্টিক রেফারেন্স, সবগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে অবশ্যই কালেক্ট করে নিতে পারবে। টেলিগ্রাম জয়েন হয়ে যাও, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। ঠিক আছে, প্রত্যেকটা বইয়ের ফার্স্ট পেজ, তারপরে প্রুফ এবং সঙ্গে হচ্ছে আইএসবিএন নাম্বার সহ সবকিছু সেখানে সাজানো আছে। তোমরা সেখান থেকে টেলিগ্রাম থেকে সেগুলো কালেক্ট করে তোমরা অ্যাজ দ্য রেফারেন্স হিসাবে ইউজ করতে পারো। সেখানে দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা মানে যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেবল, ওকে, দেওয়া আছে। তোমরা টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও, সেখান থেকে পেয়ে যাবে। আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকো, তোমরা কিন্তু সব রকম আমি যতটুকু পারি সেখানে হেল্প করবো তোমাদের, ওকে। আচ্ছা, এখান থেকে সাবজেক্ট নলেজের এই জায়গাটা থেকে তোমাকে যে প্রশ্নগুলো করতে হবে, দেখো এই একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে ধরবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হু ইজ ইয়োর ফেভারিট ইংলিশ অথর, পোয়েট, অথবা বলতে পারে ড্রামাটিস্ট, অথবা বলতে পারে নভেলিস্ট, কে তোমার সব থেকে ফেভারিট জানতেই চাইতে হতে পারে। এবং সেটা তুমি যখন একজনের নাম করবে, তার জিজ্ঞাসা করবে হোয়াই, ঠিক আছে? ধরো একজনের নাম করলে তুমি বলো শেক্সপিয়ার, তো কেন, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে। এবং যার নামটা তুমি করবে অবশ্যই তার সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাবে, সে কোন পিরিয়ডের, তার ফেমাস ওয়ার্কস কি কি, সে কি কি ড্রামা লিখেছে, ঠিক আছে, 3-4টে করে নাম অবশ্যই জেনে যাবে। বিশেষ করে ফেমাস যে ওয়ার্কস গুলো আছে তার অবশ্যই কিন্তু জেনে যাবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট জায়গা, এটা খুবই ইম্পর্টেন্ট এটাও। আচ্ছা, ক্যান ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিচিং? লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিচিং এর ডিফারেন্সটা তোমাকে বলতে পারো, এই ধরনের প্রশ্নও করতে পারে, ঠিক আছে? সাবজেক্টের কথা কিন্তু আমি এখানে বলছি। সাবজেক্টের মধ্যে তোমাকে লিটারেচার থেকেও ধরতে পারে, ল্যাঙ্গুয়েজ থেকেও ধরতে পারে, গ্রামার থেকেও ধরতে পারে, তিনটে থেকেও ধরতে পারে, ইম্পর্টেন্ট জায়গা। ক্লিয়ার? তো এরকম প্রশ্ন হতেই পারে। তারপরে দেখো এই প্রশ্নটা দেখো, এই যে, how would you teach a poem like Solitary Reaper or Daffodils to a secondary schools? সেকেন্ডারি স্কুলে তুমি সলিটারি রিপার, ড্যাফোডিলস কিভাবে পড়াবে? প্রশ্ন করতেই পারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিমিলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিমিলি আর মেটাফর উইথ এক্সাম্পলস? অবশ্যই প্রশ্ন ধরতে পারে। আর যদিও এটা আমি এখানে প্রশ্নটা দিয়েছি, এটা আমরা ফিগার অফ স্পিচের মধ্যেও আলোচনা করব, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন তোমাকে আলোচনা করতে মানে জানতে চাইতে পারে, আর ডিফারেন্স জানতে চাইতে পারে। তারপরে হোয়াট ইজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কি অ্যাকচুয়ালি, এটা সম্পর্কে অবশ্যই জেনে যাবে, এটাও জানতে চাইতে পারে। তারপরে হাউ ডু ইউ ব্যালেন্স টিচিং গ্রামার অ্যান্ড লিটারেচার, অবশ্যই এই ধরনের প্রশ্নও করতে পারে। আমি তোমাকে বলছি না ডিরেক্ট এই প্রশ্ন করবে, বাট এই ধরনের প্রশ্নই জেনারেলি হয়ে থাকে ইন্টারভিউ বোর্ডে, এই ধরনের প্রশ্ন তোমাকে ফেস করতে হতে পারে, তাই আইডিয়া তোমাকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরও অনেক রকমের প্রশ্ন হয়, আমি সেগুলো এখানে রাখিনি, বাট যেগুলো ইম্পর্টেন্ট ধরনের সেইগুলোই রেখেছি। তো তোমরা এর উপরে বেস করে প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর আমরা অবশ্যই একটা বই পাবলিশ করছি পিডিএফ আকারে গ্রামারের জন্য, ঠিক আছে, ইবুক টাইপের। এখান থেকে দেখো আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাকে ইংলিশ লিটারেচার থেকে খুব ভালোভাবে জানতে হবে, যেটা আমি বলতে একটুখানি মানে ভুলে গেছি, যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল। সেটা হচ্ছে তোমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে? এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যে ভাগটা আছে, মানে আমাদের টাইম পিরিয়ড ওয়াইজ, ঠিক আছে, অ্যাংলো সেকশন থেকে শুরু করে মডার্ন পর্যন্ত তোমাকে টাইম ওয়াইজ এটা টাইম লাইনটা মনে রাখতে হবে। প্রত্যেকটা যে এজ বা প্রত্যেকটা যে পিরিয়ড, তার যে ইম্পর্টেন্ট ওয়ার্কস গুলো আছে, যেমন আমি যদি বলি ভিক্টোরিয়ান পিরিয়ড, বিশেষ করে তোমাদের ইম্পর্টেন্ট যে জায়গাগুলো হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, ওকে। তারপরে আমরা বলতে পারি রোমান্টিক পিরিয়ডের জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই এই পিরিয়ডের ইম্পর্টেন্ট ওয়ার্কস গুলো, তারপরে সেখানকার ইম্পর্টেন্ট
যারা রাইটার্সরা আছে, ঠিক আছে, পোয়েট যারা আছে, যারা নভেলিস্ট আছে, ড্রামাটিস্ট আছে, সেইগুলো জানবে। এবং প্রত্যেকটা এই যে পিরিয়ডের কথা বলছি, সেই পিরিয়ডের হচ্ছে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক বলতে পারো বা ফিচার্স বলতে পারো, এগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে। বিশেষ করে যেগুলো বললাম, ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ওকে, তারপরে আমরা মডার্ন পিরিয়ড, রেনেসা, এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো করে দেখে যাবে। আর চেষ্টা করবে প্রত্যেকটা পিরিয়ডের টাইম লাইন মনে রাখার জন্য, এবং প্রত্যেকটা পিরিয়ডের ইম্পর্টেন্ট ফিচার্স অবশ্যই জেনে যাবে, এবং ইম্পর্টেন্ট ওয়ার্কস যেগুলো আছে সেইগুলো সঙ্গে তাদের নাম, ইম্পর্টেন্ট যারা রাইটার ছিল তাদের নাম অবশ্যই জেনে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজ থেকেও তোমাকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। গ্রামার থেকেও দেখো, গ্রামারদের জন্য আলাদা করে তোমার পড়ার দরকার নেই, গ্রামার থেকে আলাদা করে পড়তে যাবে না। যে গ্রামার অলরেডি তুমি পড়ে পড়ে পরীক্ষা দিতে গেছো এনাফ, ঠিক আছে, তোমাকে ওর মধ্যেই হয়ে যাবে, আলাদা করে কিচ্ছু পড়তে হবে না। তোমাকে গ্রামার থেকে প্রশ্ন এমন ধরতেই পারে, এমন কিছু তোমাকে, এমন তো সেই এমসিকিউ টাইপ প্রশ্ন দেবে না, তোমাকে হয়তো এরকম প্রশ্ন ধরতেই পারে যে ক্লজ অ্যান্ড ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে, তারপরে ফাইনাইট নন ফাইনাইট ভার্বের মধ্যে ডিফারেন্সটা কি, ওকে, তারপরে বলতে পারে যে জিরান্ড পার্টিসিপেলের মধ্যে ডিফারেন্সটা কি, এই ধরনের প্রশ্নই করতে পারে। গ্রামার আলাদা করে পড়ার কিচ্ছু দরকার নাই। এই কিন্তু এই জায়গাটা লিটারেচার, ইংলিশ লিটারেচার, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে যেগুলো বললাম দেখে যাবে, ঠিক আছে। তারপরে ল্যাঙ্গুয়েজটাও একটু, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উৎপত্তি কিভাবে হয়েছে, তারপরে কারেন্টলি এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পজিশন বা সিচুয়েশন কি আমাদের ইন্ডিয়াতে, কিভাবে আমরা এটাকে দেখি, কিভাবে ট্রিট করি, কি তোমার মতামত কি জানতে চাইতে হতে পারে, এইগুলো কিন্তু ভালো করে জানা দরকার। ক্লিয়ার? নেক্সট দেখো, পেডাগজিক্যাল অ্যান্ড মেথোডোলজি কোশ্চেন্স। তো পেডাগজিক্যাল কোশ্চেন তোমরা বিএড যারা করেছো, অবশ্যই সকলে বিএড করেছে, তো তার উপর থেকেও কিন্তু বেশ করে তোমাকে প্রশ্ন ছুড়বে অবশ্যই। তো সেগুলো কিন্তু একটু ভালো করে জেনে যেতে হবে তোমাদের। যেমন এই ধরনের প্রশ্ন করতেই পারে, হুইচ টিচিং মেথডস ডু ইউ ফলো ইন টিচিং ইংলিশ। তুমি ইংলিশ শেখানোর জন্য কোন মেথডটাকে তুমি চুজ করবে, বা কোন মেথডটাকে তোমার ভালো বলে মনে হতে পারে। যেমন এখানে বলা আছে গ্রামার ট্রান্সলেশন, ডিরেক্ট মেথড, ঠিক আছে, ডিরেক্ট মেথড কি এটা জানা দরকার। তারপরে বলতে সেটা হতে পারে কমিউনিকেটিভ মেথড, ওকে, অ্যাক্টিভ বেসড লার্নিং হতে পারে, এই ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তারপরে এই ধরনের প্রশ্ন হতে পারে, হাউ উড ইউ টিচ ইংলিশ গ্রামার টু স্টুডেন্টস হু ফাইন্ড ইট ডিফিকাল্ট। যারা ইংলিশ গ্রামারটাকে ডিফিকাল্ট মনে করে তাদেরকে তুমি কিভাবে শেখাবে ইংলিশ গ্রামার, ঠিক আছে। এগুলো মেথোডোলজি অ্যান্ড পেডাগজিক্যাল প্রশ্নের মধ্যে হতে পারে। তো পেডাগজি, ইংলিশ পেডাগজিটা কিন্তু এটা খুব ভাইটাল জায়গা একটা, আমি বলছি বারবার, এই যে পেডাগজি, এই জায়গাটা কিন্তু খুবই ভাইটাল। ইংলিশ পেডাগজিটা ভালো করে করে যাবে, এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। যেহেতু তুমি ক্লাসে পড়াতে যাচ্ছ, তাই তোমাকে এখান থেকে প্রশ্ন ধরবে, ঠিক আছে। চলো, আমি তোমাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। হাউ উড ইউ মেক অ্যান ইংলিশ প্রোজ লেসন। হ্যাঁ, আমরা বিএড এর ক্ষেত্রে যেটা করেছি, লেসন প্ল্যানটা একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এখানে যেমন প্রশ্নটা বলছে, হাউ উড ইউ মেক অ্যান ইংলিশ প্রোজ লেসন ইন্টারেস্টিং, ঠিক আছে। তারপরে এখানে দেখো, হাউ উইল ইউ টিচ স্পিকিং রাইটিং স্কিল এফেক্টিভলি, জিজ্ঞাসা করতেই পারে। হোয়াট টিচিং এইডস, অডিও ভিজুয়াল, আইসিটি, স্টোরি টেলিং, রোল প্লে ডু ইউ ইউজ। তুমি কোন ধরনের টিচিং এইডসটাকে ইউজ করা বেশি সুবিধাবাদী বা বেশি এফেক্টিভ বলে মনে করো, এরকম প্রশ্ন করতেই পারে। অডিও ভিজুয়াল, আইসিটি, স্টোরি টেলিং নাকি রোল প্লে, কোনটাকে তুমি বেশি প্রেফার করবে, ঠিক আছে। আমি কিন্তু আজকে আনসার বলছি না, বারবার বলছি, আমি জাস্ট প্রশ্নগুলো বলে যাচ্ছি। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এর আনসার নিয়েও আমি কিন্তু ভিডিও আনতে পারি, তোমরা যদি কমেন্টে, মানে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, এই বিষয়টা হচ্ছে এটাই, ঠিক আছে। আর যারা দেখছো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমি কিন্তু এখানে ভিডিও দিতে থাকবো। আর তোমরা ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও, ওকে। আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম জয়েন করবে। চলো, নেক্সট দেখো, ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যান্ড স্টুডেন্ট এঙ্গেজমেন্ট। ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে তোমাকে প্রশ্ন করবেই করবে। কি ধরনের প্রশ্ন করতে পারে দেখো, এই ধরনের প্রশ্ন করতেই পারে, হাউ ডু ইউ হ্যান্ডেল ডিসরাপটিভ অর স্লো লার্নার্স। ক্লাসে দেখো সবার মানে শিখন ক্ষমতা একই রকম থাকে না, ঠিক আছে, মানে সকলের মধ্যে আমরা যেটাকে বলে থাকি মেমোরি, যেটা সবাই সকলে একরকম ভাবে ক্যাচ করতে পারে না, ঠিক আছে। তো তুমি যারা একটু স্লো লার্নার্স আছে, তাদেরকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে। একটা ক্লাসে তুমি পড়াতে যাচ্ছ, সবাই তো একই রকম একই মেধার নয়, তাদের মধ্যে কিছু স্লো লার্নার্স আছে, তাদেরকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে, ওকে। হাউ উইল ইউ এনশিওর অল স্টুডেন্টস পার্টিসিপেট ইন ক্লাস, কিভাবে তুমি এটা এনশিওর করবে, ঠিক আছে।
তারপরে এরকম প্রশ্ন হতে পারে, হোয়াট স্ট্র্যাটেজিস উইল ইউ ইউজ টু টিচ ইংলিশ টু মিক্সড এবিলিটি গ্রুপ। ক্লিয়ার? চলো, হাউ ডু ইউ এভালুয়েট স্টুডেন্টস প্রোগ্রেস ইন ইংলিশ। অবশ্যই তোমাকে এই ধরনের প্রশ্ন ফেস হতে পারে ক্লাসরুম ম্যানেজমেন্টের আন্ডারে, ঠিক আছে? তো ক্লাসরুম ম্যানেজমেন্টের জায়গাটা ভালো করে দেখে যাবে অবশ্যই, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট এই ধরনের প্রশ্ন হতেও পারে, আর অনেক রকম প্রশ্ন হতে পারে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে যাবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, কারেন্ট এডুকেশনাল ট্রেন্ডস, প্রফেশনাল নলেজ, এই যে এডুকেশনের উপরে তোমাকে প্রশ্ন ধরতেই পারে, যেমন এখানে আমি একটা প্রথমে একটা প্রশ্ন দিয়েছি, হোয়াট ইজ NEP, ওকে, আর 2020 অ্যান্ড হাউ ডাজ ইট অ্যাফেক্ট টিচিং ইংলিশ, এই ধরনের প্রশ্নও ফেস করতে হতে পারে। বা তোমাকে প্রশ্ন করতে পারে NCF, ঠিক আছে, হোয়াট ইজ NCF, NCF 2005, এটাও ভালো করে দেখে যাবে এর মেন উদ্দেশ্য কি, বা এর অবশ্যই ফুল ফর্ম জানাটা প্রয়োজন, যেমন দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, যেটাকে আমরা NCF 2005 বলে থাকি, এর মেন উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে, কি কি এর ফিচার্স ছিল সেগুলো জেনে যাবে। যেমন এটা অবশ্যই NEP 2020 কি, এটা সম্পর্কে একটু জেনে যাবে, ঠিক আছে। NEP 2020 স্ট্যান্ডস ফর ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা সকলে জানো আশা করি, এবং এর যে ফিচার্সগুলো কি আছে বা কেন করা হয়েছিল, এর উদ্দেশ্য কি, সেগুলো জেনে যাবে একটু, ওকে। তারপরে আমরা আরো কিছু আছে বলতে পারি, যেমন RTE, ওকে, RTE, RTE 2009, ঠিক আছে, এটা সম্পর্কে একটু জেনে যাবে। এই যে পলিসিগুলো আছে এইগুলোর উপরে একটুখানি তোমরা দেখে যাবে, প্রশ্ন ধরতেই পারে। তারপরে এডুকেশন রিলেটেড যে কমিশনগুলো ছিল, যেমন আমরা বলতে পারি মুদালিয়ার কমিশন, ঠিক আছে, তারপরে আরো কিছু কমিশন ছিল, জাস্ট মনে পড়ছে না, তোমরা বিএড করার সময় এডুকেশনে পড়েছো অলরেডি, এগুলোও কিন্তু একটুখানি আইডিয়া নিয়ে যাবে, ওকে। তারপরে NCTE অ্যাক্ট, ওকে, এন NCTE অ্যাক্ট যেটা হয়েছিল 1995, এটা সম্পর্কে একটু জেনে যাবে, মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট, ক্লিয়ার, এটা সম্পর্কে একটু জেনে যাবে। তারপরে আমাদের ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অ্যাক্ট, এটা সম্পর্কেও একটুখানি জেনে যাবে। এইগুলো কিন্তু এডুকেশন যে পলিসিগুলো আছে বা এডুকেশন যে কমিশনগুলো আছে তাদের উপর থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো একটু জেনে যাবে। তারপরে এখানে দেখো এই ধরনের প্রশ্ন আসতে পারে, হাউ ডু ইউ ইন্টিগ্রেট ICT ডিজিটাল টুলস স্মার্ট ক্লাস পাওয়ার পয়েন্ট ইন ইংলিশ টিচিং। ICT মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কিভাবে তুমি ICT কে ইন্টিগ্রেট করবে ইন ইংলিশ টিচিং এর জন্য, যার মধ্যে ডিজিটাল টুলস ব্যবহারের কথা আছে, স্মার্ট ক্লাস, পাওয়ার পয়েন্ট, ওকে। তারপরে হোয়াট রোলস ডাজ ব্লুমস ট্যাক্সোনমি সম্পর্কে অবশ্যই জেনে যাবে, তোমরা বিএড এ পড়েছো। তো তোমাদের এই ইন্টারভিউ এর জন্য কিন্তু বিএড এর কিছু কিছু জিনিস মোটামুটি আমি যেটা বলতে চাইছি কাজে লাগবে বা পড়তে হবে, জানতে হবে, বিএড এর যেসবগুলো করে গেছো, ঠিক আছে, সেসবগুলো কিন্তু তোমাকে একটু জেনে যেতে হবে, আবার হয়তো ভুলে গেছো বাট জানতে হবে, টাইম আছে, দেখে নিও। হাউ উড ইউ এনকারেজ স্টুডেন্টস টু ডেভেলপ রিডিং হ্যাবিটস। তারপরে ডিফারেন্স বিটুইন ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট, এই যে অ্যাসেসমেন্টের বিষয়টা তোমরা এতে দেখবে, বিএড এর সেই বইগুলোতেই আছে ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্টের বিষয়টা, এটাও অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু দেখে যাবে, এটা হচ্ছে এডুকেশনের উপরে বলতে পারি আমরা, ক্লিয়ার। ইন্টারভিউয়ে দেখো বোর্ড মেম্বার্স যারা থাকবে তারা যে কোনো জায়গা থেকে প্রশ্ন ধরতে পারে, বলার কিছু নেই, ঠিক আছে। এবং তোমাকে অ্যাকচুয়ালি আমি যে আইডিয়াগুলো দিচ্ছি এইগুলোর উপরে বেস করে সাধারণত প্রশ্ন হয়, যে টপিকগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তো এই টপিকগুলো অবশ্যই করে যাবে। আর এর পরেও আরো কিছু টপিক আমার মনে হলে আমি অবশ্যই বলে দেবো, সেটা আমাদের টেলিগ্রামেও হতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও হতে পারে, ফেসবুক গ্রুপেও হতে পারে, বা ইউটিউবে আমি বলে দেবো অবশ্যই। তোমরা এগুলোকে ফলো রাখবে অবশ্যই, বিশেষ করে টেলিগ্রাম অবশ্যই জয়েন করবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবে, আমি সেখানে তোমাদের জানিয়ে দেবো, ক্লিয়ার। চলো, নেক্সট আমরা একটা টপিকে যাব, যেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড সিচুয়েশনাল কোশ্চেন, যেটা বলছিলাম। সিচুয়েশনাল কোশ্চেন তোমাকে করতেই পারে, এবং এখানে তোমাকে কোশ্চেনের পর কোশ্চেন করবে, তুমি একটা প্রশ্ন করলে তুমি একটা আনসার দিলে তার পরিপ্রেক্ষিতে তোমাকে আর একটা প্রশ্ন করবে, কনফিউজ করার চেষ্টা করবে, বাট তুমি কিন্তু কোনো রকম ভাবে নার্ভাস হবে না, ঠিক আছে। যেটা যেটুকু জানো যেটুকু বুঝেছো সেইটুকুই আনসার দেবে, যেটা জানবে না ডিরেক্টলি বলে দেবে, এবং না বলার মধ্যে যে আমি একটা প্রশ্ন জানি না, তুমি যে বলবে যে আমি এটা জানি না, সেটা একদম যেন পোলাইটলি একটা হাসি মুখে, হালকা মুখে একটা হাসি নিয়ে সেটা বলবে, মানে তোমাকে সবসময় একদম স্মার্ট কনফিডেন্ট এরকম বোঝাতে হবে,
তোমাকে প্রচুর প্রেশার দেওয়া হলেও তুমি যেন মানে কোনো রকম ভয় পাচ্ছ বা কোনো রকম ভাবে তোমার মধ্যে নেগেটিভিটি দেখা দিচ্ছে, তুমি একটু কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে বুঝতে পারছো না, এই জিনিসগুলো যেন তোমার ফেসের মধ্যে বা তোমার কথাবার্তার মধ্যে বা তোমার বডি ফিগার ল্যাঙ্গুয়েজের মধ্যে এগুলো এই জিনিসগুলো যেন না আসে, ঠিক আছে? তুমি একটা দুটো প্রশ্ন নাও দিতে পারো, আনসার নাও দিতে পারো, কিচ্ছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার ওভারঅল যেটা আমরা বলতে পারি প্রেজেন্টেশনটা খুব সুন্দর হওয়া দরকার। আর যেটা ডেমো ক্লাস বা ডেমনস্ট্রেশনে সে বিষয়টা তো পরে আলোচনা করব, সেটা পরে দেখব। আচ্ছা, এখানে তোমাকে সিচুয়েশনাল কোশ্চেনের মধ্যে এরকম প্রশ্ন আসতেই পারে, সাপোজ ইউ হ্যাভ টু টিচ শেক্সপিয়ার, মনে করো তুমি শেক্সপিয়ার টিচ করবে টু এ হাই স্কুল স্টুডেন্ট, হাউ উইল ইউ ডু ইট, তুমি কিভাবে এটা করবে? ওকে, ইফ স্টুডেন্টস মেক ফ্রিকোয়েন্ট গ্রামার মিস্টেক্স ইন রাইটিং, লেখার সময় কোনো একটা স্টুডেন্টস বা কয়েকজন স্টুডেন্টস ফ্রিকোয়েন্টলি তারা একই ভুল বারবার করছে, গ্রামারে মিস্টেক করছে, হাউ উড ইউ কারেক্ট দেম, তুমি কিভাবে তাদেরকে কারেক্ট করবে? হাউ উড ইউ কন্ডাক্ট অ্যান অ্যাক্টিভিটি টু ইমপ্রেস স্টুডেন্টস ভোকাবুলারি, স্টুডেন্টসের ভোকাবুলারিকে ইমপ্রুভ করার জন্য কি অ্যাক্টিভিটি কন্ডাক্ট করবে? ওকে, তারপরে ইমাজিন স্টুডেন্টস আর বোর্ড ইন ইউর ক্লাস, হোয়াট উইল ইউ ডু? তুমি দেখছো তোমার ক্লাসে স্টুডেন্টরা বোর হয়ে যাচ্ছে, কি করবে তুমি তখন? কি করবে, তাদেরকে ধরে মারবে নাকি তোমার ক্লাসটাকে ইন্টারেস্টিং করার চেষ্টা করবে? এই ধরনের প্রশ্ন তোমাকে ফেস করতে হতেই পারে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখবো কোশ্চেন্স অন ইংলিশ রাইটার। আচ্ছা, ইংলিশ আমাদের যে ইন্ডিয়ান রাইটার গুলো আছে তাদের সম্পর্কে একটু জেনে যাবে, বিশেষ করে যারা ইংলিশ নিয়ে লেখালেখি করেছে, বিশেষ করে আমরা তাদের মধ্যে নাম পাই আর কে নারায়ণ। ওকে, আর কে নারায়ণের আমরা একটা নভেলও করছিলাম, আমরা পিএসসির যখন টিচিং শুরু করেছিলাম, পিএসসি নোটিশ দিয়েছিল যখন শুরু করেছিলাম, ঠিক আছে, সেই পিএসসি সিলেবাসে ছিল দ্য গাইড, আর কে নারায়ণের নভেল। আমরা টেক্সট অ্যানালিসিসও কয়েকটা ক্লাস করেছিলাম, ইউটিউবে আপলোড করেছিলাম। যাই হোক, তো এই আর কে নারায়ণ সম্পর্কে জেনে যাবে, আর কে নারায়ণের ইম্পর্টেন্ট যে লেখাগুলো আছে, মানে তার ইম্পর্টেন্ট ওয়ার্কসগুলো সম্পর্কে একটু জেনে যাবে, ঠিক আছে? যেমন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য গাইড, মালগুডি ডেজ, নাম শুনেছো অবশ্যই, এগুলো সম্পর্কে একটু জেনে যাবে আর কে নারায়ণ সম্পর্কে। আচ্ছা, এটাও অবশ্যই খুবই ইম্পর্টেন্ট জায়গা, ট্রিনিটি। ওকে, কোন তিনজনকে ট্রিনিটি বলা হয়? ট্রিনিটি বলা হয় এই যে মুলকরাজ আনন্দ, ওকে, রাজারাও অ্যান্ড আর কে নারায়ণ, এই তিনজনকে আর অফেন কল্ড দ্য ট্রিনিটি অফ ইন্ডিয়ান ইংলিশ ফিকশন, এদেরকে ইংলিশ ফিকশনের ট্রিনিটি বলা হয়। কোন কোন তিনজন? মুলকরাজ আনন্দ, রাজারাও অ্যান্ড আর কে নারায়ণ। এবং এই তিনজন সম্পর্কেই জেনে যাবে, তিনজনের কিছু লেখালেখি সম্পর্কে জেনে যাবে। যেমন আমরা বলতে পারি, যদি মুলকরাজ আনন্দের কথা বলি, তার ভালো মানে ইম্পর্টেন্ট লেখা যা আছে, যেমন আনটাচেবল, দ্য লিভস অ্যান্ড আ বার্ড, ঠিক আছে, দ্য ভিলেজ, এরকম লেখা আছে, এগুলো জেনে যাবে। যেমন রাজারাওয়ের কথা যদি বলি, কান্থাপুরা আছে রাজারাওয়ের, ওকে, এই রাজারাওয়ের কান্থাপুরা আছে, এই লেখাগুলো যে একটু জেনে যাবে। দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ আছে অবশ্যই। আর এটা আর কে নারায়ণ সম্পর্কে তো বললাম, মালগুড়ি ডেজ, দ্য গাইড, হ্যাঁ, এগুলো জেনে যাবে। আচ্ছা, অরুন্ধতী রয়, অরুন্ধতী রয় মানে খুব একটা ইম্পর্টেন্ট লেখা, যেটা সেটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, এর জন্য তিনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছিলেন। ওকে, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, তো অরুন্ধতী রয়ের নামটাও একটু জেনে যাবে, তিনি কোন লেখার জন্য প্রাইজটা পেয়েছিলেন, ঠিক আছে, এটাও একটু জেনে যাবেন, এবং এটা কি বিষয়ে লেখা সেটা একটু জেনে যাবেন। তারপরে এখানে আমরা বলতে পারি, তো এই ধরনের প্রশ্ন দেখো, এখানে কিন্তু প্রশ্ন করা আছে, অ্যামং দ্য ইন্ডিয়ান ইংলিশ রাইটার্স আর কে নারায়ণ হোল্ডস এ স্পেসিফিক প্লেস, হাউ উড ইউ এক্সপ্লেন হিজ কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার টু এ গ্রুপ সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস, এই ধরনের প্রশ্ন হতেই পারে, ঠিক আছে। তারপরে এখানে সেকেন্ডটা, যেমন এই তিনজনকে এখানে বলে দিয়েছে যে ট্রিনিটি অফ ইংলিশ ফিকশন বলা হয়, হোয়াট ডিস্টিংগুইশেস ইচ অফ দেম স্টাইল অ্যান্ড থিম, এই তিনজনের লেখার স্টাইলের মধ্যে কি পার্থক্য আছে, থিমের মধ্যে কি পার্থক্য আছে, এগুলোও জিজ্ঞেস করতে পারে। অরুন্ধতী রয় সম্পর্কে এটাও জিজ্ঞেস করতে পারে, হাউ উড ইউ হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ দিস অ্যাচিভমেন্টস ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, তিনি যে এত বড় একটা প্রাইজ জিতেছেন, তো এই অ্যাচিভমেন্টটা মানে এখানে বলছে হাউ উড ইউ হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ দিস অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের ইম্পর্টেন্সটাকে তুমি কিভাবে হাইলাইট করবে স্টুডেন্টদের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, হাউ উড ইউ এক্সপ্লেন দ্য রোল অফ পোয়েট্রি ইন ইংলিশ রাইটিং, স্পেশালি থ্রু পোয়েটস লাইক নিসিম এজকিল অর কমলা দাস টু ইয়াং লার্নার্স, ঠিক আছে, এনার সম্পর্কে একটু জেনে যাবে। এই নিসিম এজিকিলের কিছু লেখা আছে, যেমন এই টাইম টু চেঞ্জ, 60 পোয়েমস, দ্য থার্ড
এরকম কিছু লেখা আছে। ক্লিয়ার? এগুলো একটু দেখে নেবে। আর এখানে দেখো সালমান রুশদির এই যে মিডনাইট চিলড্রেন, এটাও ইম্পর্টেন্ট, এটা একটু জেনে যাবে মিডনাইট চিলড্রেনটা কি সম্পর্কে। ওকে, তো এখানে যেমন প্রশ্ন আছে, সালমান রুশদিস মিডনাইট চিলড্রেন ইজ এ কনসিডার এ ল্যান্ডমার্ক নোবেল, এটা হচ্ছে ল্যান্ডমার্ক নোবেল। হোয়াট মেক্স ইট ইউনিক অ্যান্ড হাউ উড ইউ সিম্পলিফাই ইট সিগনিফিকেন্স ফর ইয়ার স্টুডেন্টস? চেতন ভগত, Chetan Bhagat is often criticized by literary critics but loved by popular readers. If a student asked you about this contrast, how would you explain? চেতন ভগতকে কিছু জন লোক ক্রিটিসাইজ করে, আবার কিছু জন তার লেখাটাকে পছন্দ করে। তো একটা স্টুডেন্ট যদি তোমাকে এই যে কন্ট্রাস্টে বৈপরীত্য তৈরি হচ্ছে এটা সম্পর্কে জিজ্ঞেস করে, কিভাবে তুমি এক্সপ্লেন করবে? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ইফ ইউ হ্যাড টু চুজ দ্য ওন ইংলিশ if you had to choose one Indian English writer to introduce first to secondary students, whom would you select and why? এই ধরনের প্রশ্ন ফেস করতে হতে পারে। তো এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু যেগুলো বলছি সবই কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, একটাও কিন্তু বাদ দেবে না। ঠিক আছে, নেক্সট নেক্সট যেটা বলবো আমি তোমাদের হচ্ছে টেক্সট সিলেবাস। খুবই ইম্পর্টেন্ট জায়গা এই টেক্সট সিলেবাসটাকে। টেক্সট সিলেবাস বলতে কোন টেক্সট সিলেবাস? টেক্সট সিলেবাস বলতে আমি তোমাদেরকে, তোমরা 9 এবং হচ্ছে 10 জন্য যে সিলেবাসগুলো পড়েছো, মানে পরীক্ষার যে, মানে আমাদের এসএসসির যে সিলেবাস, সেই সিলেবাসটার কথা বলছি। সেই সিলেবাসটা অবশ্যই জানবে। প্লাস 11-12 জন্য যারা দেবে তারাও অবশ্যই কিন্তু এই সিলেবাসটা সম্পর্কে ভালোভাবে জেনে যাবে। মানে জানো অলরেডি, বাট যেন ভুলে যেও না, কি কি আছে এর মধ্যে জেনে যাবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জায়গা এই সিলেবাসটার কথা যদি বলি, এটা তো আমাদের এসএসসি সিলেবাসের কথা বললাম, কিন্তু এখানে তুমি যখন পড়াতে যাবে বা স্কুলে যাবে, সেই আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে আছে তার যে সিলেবাস আছে, মানে 9-10 যে সিলেবাসটা পড়ানো হয়, 11-12 যে মানে 9 থেকে 12 পর্যন্ত যে সিলেবাসগুলো পড়ানো হয়, সেই সিলেবাসগুলো সম্পর্কে মানে কোনো একটা বই কিন্তু জোগাড় করে নেবে অবশ্যই। 9 থেকে 12 পর্যন্ত যারা ইন্টারভিউ দিতে যাবে, সেই সিলেবাসগুলো কি কি আছে তার মধ্যে অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নেবে। কি কি আছে, কটা পোয়েম আছে, কটা স্টোরি আছে বা কি আছে, সেগুলো দেখে নেবে। কোনটা কার লেখা অবশ্যই কিন্তু দেখে নেবে। তো এখানে সিলেবাস বলতে, টেক্সট সিলেবাস বলতে দুই ধরনের সিলেবাসের কথা বললাম। একটা আমাদের এসএসসি সিলেবাস যেটা আছে সেই সিলেবাসটা, আর একটা তোমরা আমাদের স্কুলে যে সিলেবাসটা পড়ানো হয় সেই সিলেবাসের কথা বললাম। অবশ্যই কিন্তু সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে যাবে। ক্লিয়ার? চলো, আচ্ছা, ফিগার অফ স্পিচটা সম্পর্কে তোমাকে জানতে হবে অবশ্যই। ফিগার অফ স্পিচ নতুন করে পড়ার কিচ্ছু নেই, যেগুলো পড়েছো ওর মধ্যেই হয়ে যাবে। যদি কিছু ভুলে যাও মনে করছো তাহলে একবার দেখে নেবে। বিশেষ করে ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচগুলো তোমাকে ফিগার অফ স্পিচ ধরতেই পারে, ঠিক আছে, ইন্টারভিউতে ধরতেই পারে। তো কোনো একটা লাইন বলে দিল, সেখানে হয়তো বললো যে এর মধ্যে কি ফিগার অফ স্পিচ আছে, বা অথবা তোমাকে এরকম জিজ্ঞাসা করতেই পারে যে, যেমনটা আমরা আগে দেখে এসছি, সিমিলি অ্যান্ড মেটাফোরের মধ্যে তফাৎটা কি, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি যে অ্যাপোস্ট্রফে অ্যান্ড পার্সোনিফিকেশনের মধ্যে, বা পার্সোনিফিকেশন অ্যান্ড প্যাথেটিক ফ্যালাসের মধ্যে কি তফাৎ আছে, এরকম তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে। স্নেক ডকি মেটোনিমের মধ্যে কি তফাৎটা আছে। ওকে, তারপরে আমরা কখন আমরা ট্রান্সফার এপিথেট ইউজ করি, এই ধরনের প্রশ্ন করতেই পারে। তো ফিগার অফ স্পিচ কিন্তু ভালো করে দেখতে হবে। প্রোজোডি সম্পর্কে প্রশ্ন ধরতেই পারে, প্রোজোডি সম্পর্কে একটু ভালো করে দেখে নেবে যে মিটারগুলো আছে, ঠিক আছে। তারপরে সিলেবেল কি, এইসবগুলো একটু দেখে নেবে। আচ্ছা, তারপরে আমি বলবো টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, যদি অতটা ইম্পর্টেন্ট নয় তবুও এটা একটুখানি মাথায় রাখবে যে টিচিং লার্নিং মেটেরিয়াল কি অ্যাকচুয়ালি। আমরা বিএড করার সময় করেছি এটা, বা তোমরা সকলেই করেছো, বিএড তো করেছো অবশ্যই। তো সেই সেই সময় টিএলএম আর ইউজ আমরা করেছি। যখন প্র্যাকটিস টিচিংয়ে যেতে হতো তখন টিএলএম এর ইউজ করতে হতো। তো তোমাকে হয়তো জিজ্ঞাসা করতেই পারে যে একটা টপিক পড়ানোর জন্য তুমি কোন কোন টিএলএম ইউজ করতে চাও, বা টিএলএম ইউজ কিভাবে করতে চাও। এই টিএলএম ইউজ করলে শিক্ষার্থীদের শেখার জন্য যে মানে কতটা এফেক্টিভ হতে পারে, প্রশ্ন করতেই পারে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন করতেই পারে, বলার কিচ্ছু নেই। কিন্তু এর জন্য নতুন করে তোমাকে বই পড়ার কিচ্ছু দরকার নেই। যেটুকু ঘটে চলেছে বর্তমান সময়ে, যেটুকু খবর পাচ্ছ তাতেই এনাফ, ঠিক আছে। নতুন করে পড়ার কিচ্ছু নেই। জাস্ট মানে কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে একটুখানি সজাগ আছো কিনা এটাই। ওকে, নতুন করে বই পড়ার কিছু নেই, বা এখান থেকে 3-4 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো দরকার নেই। রিসেন্টলি যেগুলো ঘটছে সেগুলো একটুখানি মাথায় রাখবে। তার জন্য তোমরা ফেসবুকে তো সবসময় অনেকেই থাকো, সেখানেই
কারেন্ট কিছু ঘটলেই চলে আসে নিউজ, তো ফেসবুক ফলো রাখলেই হবে, বা নিউজ চ্যানেল একটু বা নিউজ পেপার পড়লেও একটুখানি হয়ে যাবে, ঠিক আছে। তো এই মোটামুটি টপিক যেগুলো আমি বললাম এগুলো সবটাই ইম্পর্টেন্ট, ওকে। এই জায়গাগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে, এবং আরো যদি কিছু বাদ যায়, আমার যতদূর মনে হয়েছে সবটাই দিয়েছি, এবার কিছু যদি বাদ যায় বা পরে কিছু মনে যদি হয় আমি অবশ্যই আমি ভিডিও করে দেবো অথবা টেলিগ্রামে জানিয়ে দেবো, সেই টেলিগ্রামটাকে তোমরা ফলো করবে, ওকে। আর টেলিগ্রামে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা যারা কোশ্চেন চ্যালেঞ্জ করবে সেই রেফারেন্স আমি ওখানে দিয়েছি, ঠিক আছে, আইএসবিএন নাম্বার সহ, সেখান থেকে তোমরা কালেক্ট করে চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জ করা যাবে 20 তারিখ থেকে 25 তারিখ, প্রত্যেকটা প্রশ্নের জন্য 100 টাকা করে নেবে। আর তোমার যদি চ্যালেঞ্জ করা আনসারটা ঠিক হয় তাহলে কি তোমার টাকাটা আবার রিফান্ড করে দেবে, কোনো চাপ নেই। তো চ্যালেঞ্জ সকলে করো। আর যে টপিকগুলো বললাম এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে সকলে দেখে যাবে বা রেডি করে ফেলবে, ঠিক আছে। বিশেষ করে এই ইংলিশ লিটারেচার জায়গাটা খুবই ভাইটাল। ক্লিয়ার? যে টপিকগুলো বললাম অবশ্যই এইগুলো দেখে নিও। আচ্ছা, এখানেই শেষ করছি, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তবে যাওয়ার আগে বলে যাবো, যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই টেলিগ্রাম জয়েন করে যাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও। চলো, এখানেই শেষ করলাম আজকের ভিডিও।